আওয়ামী লীগ দল পুনর্গঠন করলে সমস্যা নেই, বিশৃঙ্খলার চেষ্টা করলে রক্ত ঝরবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবারের মধ্যে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার নির্দেশ। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন। কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দিরে হামলার অভিযোগ, গুজবও ছড়িয়েছে সমান্তালে। পাহারায় শিক্ষার্থী এবং মুসলিম সমাজ। গুজব উঠছে যে লিটনের বাসায় আগুন দেওয়া হয়েছে বা ক্ষয়ক্ষতি করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা গুজব। গুজবে কান দেবেন না, আমরা খুব ভালো আছি। এখানে হিন্দুদের উপরে বা কোন মন্দিরের উপরে আক্রমণ হয়েছে, এটা আমরা দেখিনি। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর সেনাদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা, কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা সৈনিকদের স্মরণ। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি আপনাদের সাথে। যথারীতি সংবাদের শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। সকালে আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং এ সময় তিনি আন্দোলনে হতাহতদের ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। সাখাওয়াত হোসেন বলেন, সোমবারের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 19 আগস্টের পর কারো কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে, তাই তারা দল গোছাতে পারে, কিন্তু প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে। আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই, সময় দেন হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। ধীরে ধীরে সচল হতে শুরু করেছে থানাগুলো। বরিশাল এবং নওগাঁর থানা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন বরিশাল এবং নওগাঁতে কি অবস্থা থানাগুলোর। শুরুতেই যেতে চাই বরিশালে, আমাদের সহকর্মী কাউসার হোসেন আমাদের সঙ্গে যোগ দেবেন। কাউসার, জানাবেন জেলার সব থানার কার্যক্রম শুরু হয়েছে কিনা, পুলিশ সদস্য যারা কর্মস্থলে যোগ দিচ্ছেন কি বলছেন, তারা আগের মতো কর্মচাঞ্চলতা ফিরে পেয়েছেন কিনা? থানা রয়েছে, এর মধ্যে বরিশাল মেট্রোপলিটনে থানা রয়েছে 4টি এবং জেলায় রয়েছে 10টি, এবং আজ প্রায় 6 দিন পরে আজ আনুষ্ঠানিকভাবে যারা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু কাজে ফিরেছেন, পোশাকে ফিরেছেন। এবং এই যে থানাগুলো রয়েছে, থানার সার্বিক নিরাপত্তার দায়িত্বে কিন্তু সেই শুরু থেকেই সেনা সদস্যরা আছেন, এবং সেনা সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই থানার যারা সদস্যরা রয়েছেন তারা কাজে ফিরেছেন, এবং সবগুলো থানায় কিন্তু কর্মচাঞ্চল্য ফিরছেন। এবং গত কয়েকদিন ধরেই যারা সেনা কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি যে মেট্রোপলিটন পুলিশ বা জেলা পুলিশের বা রেঞ্জ পুলিশের যারা কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু পুলিশ সদস্যদের মনোবল জাগ্রত করার জন্য, মনোবল বাড়ানোর জন্য কিন্তু তারা কাজ করেছেন। এবং গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের যে দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা মেনে নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল, এরপর থেকে কিন্তু পুলিশের মধ্যে আসলে কর্মচাঞ্চল্য ফিরছে, এবং তারা কিন্তু পোশাকে ফিরেছেন, এবং পূর্বের মতোই তারা টহল শুরু করেছেন, এবং বিভিন্ন জায়গায় যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির খবর পাচ্ছেন সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন। এবং তারা বলছেন যে তাদের মধ্যে যে ভীতি কাজ করেছিল সেই ভীতি ধীরে ধীরে কেটে যাচ্ছে, বিশেষ করে সেনা কর্মকর্তাদের আশ্বাস এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা মনোবল ফিরে পাচ্ছেন, এবং তারা পুরোদমে কাজ করবেন বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকেই কিন্তু গত
গত কয়েকদিন যাবত আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা থানায় অবস্থান করছিলেন, কিন্তু পোশাকে নয়, তারা অভ্যন্তরীণ যে দাপ্তরিক কর্মকাণ্ড রয়েছে সেটির মধ্যেই তাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ সকাল থেকে কিন্তু তারা পুরোদমে কাজ শুরু করেছেন এবং এখানকার যারা থানার ইনচার্জ রয়েছেন তারাও বলছেন যে আগের মতো মামলা নেওয়া তারা শুরু করেছেন এবং ধীরে ধীরে থানার যে পরিস্থিতি সেটি আগের মতোই ফিরে আসছে। এবং তারা বলছেন যে পুলিশের যে আধুনিকায়নের যে কথা বলা হচ্ছে সেটি আসলে অন্তর্বর্তী সরকার মেনে নেবেন এবং পুলিশ আগের মতোই আসলে সাধারণ মানুষের যে বন্ধু সেই বন্ধু হিসেবে কাজ করবেন। কলি, ধন্যবাদ আপনাকে কাউসার আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে আইন শৃঙ্খলা ব্যবস্থা। দেশের বিভিন্ন জায়গায় হয় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। অগ্নিকাণ্ডে ভাঙচুরের ঘটনা ঘটে সংখ্যালঘুদের মন্দির, বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে। এসবের মধ্যে কিছু ঘটনা যেমন সত্য, তেমনি ছড়িয়েছে ভুল তথ্য এবং গুজবও। এসব গুজব সামাজিক মাধ্যমে পেরিয়েছে দেশের গণ্ডি এবং সামাজিক মাধ্যম টুইটার বা এক্স, ফেসবুক মনিটরিং ও সরেজমিন ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন। গণ আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপরই বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দির ভাঙচুরের খবর আসতে থাকে। ঢাকা জেলার ধামরাই উপজেলার সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আসলো সেই ভাঙচুর শুরু করলো। আমরা এই রুমের থেকে দৌড়ে ওই রুমে যাচ্ছি, তারপর ওই রুমও বাইরে করছে, অনেক ভাঙাচুর করছে। মন্দির আমাদের গেটে তালা দেওয়া ছিল, জন্য মন্দিরে ঢুকতে পারে নাই। নাটোরের লালপুরে পূজা উদযাপন পরিষদের সভাপতির বাড়িসহ অন্তত 6টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময় ঘটনার প্রমাণ মুছে ফেলতে সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়। গেট ভেঙে ফেলা দিল, তখন আমরা সবাই বাইরে চলে গেলাম, বের হয়ে গেলাম। নিজের যান বাঁচানোর তো প্রয়োজন। বাড়ির মধ্যে ঢুকে আমাকে আবার আক্রমণ করে দিবেন, তুই বাড়া, তোকে শেষ করে দিব, তুই কত বড় বাড়িছে, এইসব বিভিন্ন কথা গালাগালি। আমি প্রাণ ভয়ে আমি লুকায় থাকি। আমাদের সব গ্রামের আশেপাশে যেসব লোকজন আছে তারা মিলে সকলেও আতঙ্কিত ভাবে আছে। তবে হামলার প্রতিরোধে সতর্ক দৃষ্টি রাখছে বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা। আমরা প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা কমিটি গঠন করে সিরিয়াল বাই সিরিয়াল ভাবে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করছি। খুলনা জেলার কয়েকটি উপজেলা থেকেও আসে হামলার খবর। সংখ্যালঘুদের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে করা হয়েছে লুটপাট। আমি সরকার মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন করছি যাতে আমরা নিরাপত্তাভাবে এখানে বসবাস করতে পারি। মেহেরপুরে হিন্দু ধর্ম প্রচার প্রতিষ্ঠান ইসকন মন্দিরে ও শহরের হালদার পাড়ায় সংখ্যালঘুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। গত 5 আগস্ট বিকেল 5টার দিকে আমাদের মন্দিরে হামলা হয়। প্রায় 500 অধিক মানুষ এসে আমাদের মন্দিরে হামলা করেছিল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, শতাধিক স্থানে সংখ্যালঘুদের বাড়ি, দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। হামলা চালিয়েছে 10টি মন্দিরে। এই হামলাগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে লোকজন পালিয়ে বেড়াচ্ছে। এই সুযোগে এদের জায়গা জমিগুলো নানান জায়গায় জবরদখল করা হচ্ছে। এই খবরগুলো আমাদের কাছে আমরা পেয়েছি। গণ আন্দোলনে নেমেছিলেন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ। তারপরও সহিংসতা থেকে রক্ষা পাননি তিনি। ধানমন্ডির 32 নম্বরের পাশেই একটি বাড়িতেই থাকতেন তিনি। সেই বাড়িটিও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশ में हिंदुओं को चुन चुन कर निशाना बनाया जा रहा है। তবে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক ও ভারতীয় গণমাধ্যমে প্রচার করা হয়। तो कहीं उनके घरों को आग के हवाले किया जा रहा है। একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে দাবি করা হয় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় লিটন দাসের বাড়িতে হাজির টিম যমুনা। আগুন দেয়া তো দূরের কথা, একটি ঢিলও ছোড়া হয়নি তার বাড়িতে। আমার বাসা লিটন কুমার দাসের পাশেই আমাদের বাসা বলতে গেলে একটাই বাসা বলা চলে। এই যে একটা গুজব উঠছে যে লিটনের বাসায় আগুন দেওয়া হয়েছে বা ক্ষয়ক্ষতি করা হয়েছে, এটা সম্পূর্ণ একটা গুজব। তার বাইরে কোনো কিছু হয় না, এটা মানুষের গুজব শুরু। এমনকি লিটন দাসও এক পোস্টে দাবি করেন তার বাড়িতে হামলা হয়নি। যে বাড়িটি সামাজিক মাধ্যম এক্সে দেখানো হয়েছে সেটি মূলত নড়াইল 2 আসনের এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ বোসের বাড়িতে হামলা চালানো হয়।
এক্সে এই ভবনটিতে অগ্নিসংযোগের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় মন্দিরে আগুন দেওয়া হয়েছে, কিন্তু যমুনা টিভির ফ্যাক্ট চেকে দেখা যায় এটি ছিল সাতক্ষীরার কলারোয়ার একটি রেস্টুরেন্ট। এর মালিক কলারোয়া উপজেলার যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা। আমার কলারোয়ার রাজনৈতিক শত্রুতা আছে, যারা ফিরোজ আহমেদ স্বপন সাহেবের ভোটের আমি বিরোধিতা করেছি, উপজেলা ভোটে বলেন, তার শাশুড়ি ভোটে দাঁড়িয়েছিল, আমি একটা পক্ষ নিয়েছিলাম আলাদা পক্ষ, আমি ফেল করেছি। ওই সব বিভিন্ন কারণে আমার শত্রু শেষ নেই। একই সাথে সাতক্ষীরা জেলায় মন্দিরে মন্দিরে চলছে পাহারা ব্যবস্থা। গুজবে কান দেবেন না, আমরা খুব ভালো আছি। শিবিরের কর্মীরা বা নেতৃবৃন্দরা বা আমাদের কাউন্সিলররা সবসময় আমাদের সহযোগিতা করতেছে, সবসময় আসতেছে। আসলে আমাদের এই সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির নিয়ে অনেকে আমার কাছে ফোন দিয়েছে এবং জানতে চাচ্ছে যে মায়ের বাড়ি ভেঙেছে কিনা দেশ বিদেশ থেকে। আসলে এটা গুজব। শরীয়তপুরের মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এটা আসলে কি জন্য করছে এটা এখনো বলতে পারতেছি না। দিঘির জমি নিয়ে পার্শ্ববর্তী কারোর সাথে ঝামেলা ছিল, সেই দিঘির উপরে কিন্তু মন্দিরটা করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে সেই আক্রোশের কারণে কি এইটা ভাঙচুর হইতে পারে কিনা? হয়তো একটু আক্রোশ তো থাকবেই, এটাই বাস্তব সত্য কথা। তবে গুজবও ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়ে। এখানে হিন্দুদের উপরে বা কোন মন্দিরের উপরে আক্রমণ হয়েছে এটা আমরা দেখি নেই। তবে রিউমার আমরা শুনছি যে মন্দির জ্বালাই দিছে, সেখান থেকে আবার আমরা আইনজীবীদের নিয়েও আমরা সেখানে গেছি, যাই দেখছি যে সেখানে জ্বালাইছে কিনা। পরে দেখছে না, এখানে কোনো আক্রমণ এরকম উদ্দেশ্যমূলক কোনো আক্রমণ এখানে হয়নি। রংপুরে বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুরের খবর পাওয়া গেলেও পরে হিন্দু সমাজের দাবি সংখ্যালঘু হিসেবে কারো বাড়িতে হামলা চালানো হয়নি। সেদিন থেকে এই প্রচার, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। এক্সের একাধিক পোস্টে দাবি করা হয় মুসলিম নারী হিন্দু নারীদের বেঁধে রেখেছে। যাচাইয়ে দেখা যায় ঘটনাটি ঘটে 17 জুলাই ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে। আন্দোলনকারীরা ওই দিন 2 ছাত্রলীগের কর্মীকে বেঁধে রেখেছিল। এসব গুজবের কথাও স্বীকার করে হিন্দু নেতারা। যা কিছু আসছে তার মধ্যে হয়তো কিছু কিছু এরকম ভুয়া থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সত্য। ভারতের এক রাজনীতি বলছে 1 কোটি হিন্দু হলে বর্ডারে চলে আসতেছে। কোনো 1 কোটি হিন্দু কোথাও বর্ডারে গেছে? সারা বাংলাদেশে তো হিন্দুরা রয়েই গেছে। বর্ডার তো আর খুলে দেয় না কোনোদিন না। বিএসএফ যাবে, ওইখানে যাবে, ওপার থেকে কিছু লোক আসে, ভিডিও করবে, ছবি করবে, তারা বলবে এটা একটা রাজনীতি। হিন্দুদের পাশে এসে দাঁড়িয়েছে মুসলিম সমাজ। মন্দির, বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় মিলেমিশে কাজ করছে সবাই। ধীরে ধীরে গুজব ও আতঙ্ক কাটিয়ে মন্দিরে আসতে শুরু করেছে পূজারীরাও। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই প্রতিবেদনের আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে ধীরে ধীরে দেশের সবগুলো থানা সচল হতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আমরা একটু নওগাঁর খোঁজখবর জানতে চাই। নওগাঁও নিজেদেরই ইউনিফর্মের দায়িত্বে ফিরেছেন ট্রাফিক সহ পুলিশ সদস্যরা, আর সবগুলো উপজেলাতেই তারা কাজ শুরু করবেন। এই বিষয়ে আরও তথ্য আমরা জানবো, যেমনটি বলছিলাম আমাদের সহকর্মী শফিক ছোটন আমাদের সঙ্গে যোগ দেবেন। শফিক, একটু জানাবেন, বেশ কিছুদিন পরে ইউনিফর্ম পরে আবার কাজে ফিরল পুলিশ বাহিনীরা, তারা কি বলছেন? এতদিন পরে কাজে ফিরতে পেরে কেমন তাদের লাগছে? পুরো কার্যক্রম পুরোদমে শুরু করতে পেরেছেন কিনা, কি জানতে পারলেন? কলি, আমি এই মুহূর্তে নওগাঁ শহরের মুক্তির মোড়ে আছি। এখানে যদি একটু দেখায় যে পুলিশের পোশাকেই প্রত্যেকটি সদস্য তারা কাজে যোগ দিয়েছেন এবং যারা কর্মকর্তা আছেন তারা ছাত্র জনতা সবার সঙ্গে কথা বলছেন। এখানে আসলে কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে পুলিশকে সাধারণ জনতা এবং ছাত্ররা কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং কর্মকর্তারাও কিন্তু সেই শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এই মুহূর্তে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক তিনি ছাত্র জনতার সঙ্গে কথা বলছেন। আমরা তার সঙ্গে সরাসরি একটু কথা বলে জানবার চেষ্টা করব যে আসলে অন্যান্য থানাগুলোতে সব কার্যক্রম শুরু হয়ে গেছে কিনা। জনাব রাশেদ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নওগাঁয় তো 11টি থানা রয়েছে এবং অনেক পুলিশ ফাঁড়ি রয়েছে, সবগুলোতে কি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হলো কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের নওগাঁ জেলায় আপনার যে ছাত্রদের যে বড় একটা যে আন্দোলন আপনার মাধ্যমে একটা এত বড় এক ধরনের পরিবর্তন হলো। প্রথমত বাংলাদেশ পুলিশ
নওগাঁ জেলার আপনার ন্যূনতম পরিমাণ কোনো থানা, ফাঁড়ি বা আপনার কোনো পুলিশ সদস্য কেউ আক্রান্ত হয় না এবং কোনো ক্ষয়ক্ষতিও আমাদের হয় না। আমাদের জায়গা থেকে প্রথম থেকে আমাদের সবগুলো থানা এবং ফাঁড়ি আপনার বলতে গেলে যে আমাদের কোনো লোকজনও কিন্তু সবাই কর্মস্থলে এখানে ছিল এবং আমরা কয়েকদিন ধরে একটানা আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের সাথে সেনাবাহিনীর সাথে আমরা যৌথভাবে আমরা টহলের কার্যক্রম আপনার চলমান রেখেছি এবং একই সাথে আজকে থেকে একবারে পুরোদমে আমাদের ট্রাফিকের কার্যক্রম নওগাঁ জেলাতে আমরা শুরু করেছি এবং এই ট্রাফিকের কার্যক্রম করার সাথে সাথে আমাদের যারা যে ছাত্র সমন্বয়কবৃন্দ রয়েছেন বা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের একেবারে স্বাভাবিক হয়ে গেছে একেবারে বলা যায়। এবং অসংখ্য ধন্যবাদ। পুলিশ সুপার রাশিদুল হক বলছিলেন যে নওগাঁ জেলায় বিভিন্ন যে থানা এবং পুলিশ ফাঁড়ি আছে, একই সাথে ট্রাফিক ব্যবস্থা সবগুলোই আসলে স্বাভাবিক হয়ে এসেছে এবং কাজে যোগ দিতে পেরে পুলিশ সদস্যরা কিন্তু সেটা বোঝাই যাচ্ছিল। ধন্যবাদ আপনাকে শফিক চট্টগ্রাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7টার দিকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে জাতীয় স্মৃতিসৌধে তিনি পৌঁছান। সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেখানে। এরপর জাতীয় স্মৃতিসৌধে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তিনি। সকাল 8:50 পুষ্পস্তবক অর্পণ করে 52 ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দ রেফাত আহমেদ। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জনাব মোহাম্মদ আশফাকুল ইসলাম এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি সহ উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির কর্মকর্তারাও। দর্শক, এই মুহূর্তে কথা বলছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বাংলাদেশ নতুন একটি স্বাধীনতার কথা বলছি এবং যেই তারুণ্যের হাতে যেই স্বাধীনতাটি এসেছে এই তারুণ্যটিকেই কিন্তু এই দেশ গঠনে এই তথ্য প্রযুক্তির বিপ্লবে আবার নেতৃত্ব দিতে হবে। আপনারা ফান্ডিংটা আবারও শুরু করতে যাচ্ছেন, যেহেতু এটা স্বনামধন্য ছিল এবং বেশ জনপ্রিয় ছিল, তাদের ফান্ডিংটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো এটা আবার আমি তো বললাম যে যেই স্টার্ট আপগুলোর সাথে এই ধরনের কাজ করা হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব এবং আন্দোলনের পক্ষে জনগণের পক্ষে যারা ছিলেন এই কারণে যদি কেউ বঞ্চিত হয়ে থাকে অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে এবং তাদের সাথে যৌথভাবে আবার পুনরায় কাজ করা হবে। আচ্ছা, ইন্টারনেট বন্ধ নিয়ে আপনি একটি তদন্ত কমিটি করেছেন, সেটা হয়তো আপনি আপনার রিপোর্টটা পেয়ে যাবেন। তো এটার সঙ্গে যদি সাবেক প্রতিমন্ত্রী বা কোনো এজেন্সি সংস্থা প্রধান যদি জড়িত থাকে সে ব্যাপারে আপনার কোনো মামলা বা কোনো পদক্ষেপ নেবেন কিনা? অবশ্যই সে ব্যাপারে আমরা আইনি পদক্ষেপ নিব। আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট, যেহেতু 24 ঘন্টার সময় দিয়েছি, এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে, কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়। তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা, তো যারা এটি করেছে বন্ধ করে দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ভয়াবহ দাবানলে পড়েছে ইউরোপের দুই দেশ গ্রিস এবং স্পেন। সোমবার গ্রিসের রাজধানী এথেন্সের উত্তরাঞ্চলে অন্তত 40টি জায়গায় ছড়ায় দাবানল। তীব্র বাতাসের কারণে আগুনের লেলিহান শিখার উচ্চতা দাঁড়ায় 86 ফুট পর্যন্ত। দ্রুতই চারপাশে ছড়ায় সেই আগুন। একটি গ্রাম থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় সময় বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4 শতাধিক সদস্য। অভিযান ব্যবহার করা হচ্ছে 16টি বিমান এবং 13টি হেলিকপ্টার। যমুনা নিউজ শেষ করছি।